You're a superhero. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে একটা বৃহৎ কাজ নিয়ে তোমাদের সামনে দাঁড়াইছি। সৃজনশীলের ভীতি কাটাতে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মিজান স্যার, কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে, এবং তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি মিজানস কেমিস্ট্রির পক্ষ থেকে। সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করতে চাচ্ছি আজকের এই ক্লাসে। যত স্টুডেন্ট তোমরা আজকের এই আমার এই ভিডিওটা দেখছো, সবার মধ্যে ভীতিকর অবস্থা হচ্ছে সৃজনশীল। তোমরা ক্লাসে যেমন অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করে থাকো, সৃজনশীল বুঝতে পারো না, পরীক্ষার হলে গিয়ে তোমাদের মধ্যে এক ধরনের সংশয় কাজ করে যে আমি সবই বুঝি, বাট সৃজনশীলের প্রশ্ন উদ্দীপকে কি থাকলো এবং এখানে প্রশ্নগুলো কি কি হলো, এই নিয়ে তোমাদের অনেক সময় সংশয় থেকেই যায়। এই ধরনের ভীতি বা সংশয়কে কাটানোর জন্য আজকের এই ক্লাসের আয়োজন। আমি আজকে বোর্ডে একটা সৃজনশীল তোমাদের দেখাবো। এই সৃজনশীলটা তোমরা দেখবা এবং তোমরা আগে এই সৃজনশীলটা তোমাদের খাতায় লিখে নিবা অথবা স্ক্রিনশট দিয়ে রাখবা। তারপরে আমি আজকে তোমাদেরকে দেখাবো এই পুরো ভিডিও জুড়ে যে কিভাবে একটা সৃজনশীল প্র্যাকটিস করে তুমি এই চ্যাপ্টারটা সম্বন্ধে অনেকগুলো সৃজনশীল করার একটা ধারণা এবং সৃজনশীল করার একটা অভিজ্ঞতা তুমি লাভ করতে পারবে। আমি আশা করছি সবাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। এবং আজকেই শুরু হলো এই জয়যাত্রা। তোমাদেরকে সৃজনশীলের ভীতি কাটাতে আমরা আরো অনেকগুলো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আর কোনো কথা নয়, আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই সৃজনশীলের আলোচনা। তোমরা অবশ্যই এই সৃজনশীলটা দেখবা এবং তোমরা এই সৃজনশীলটা খাতায় লিখে রাখবা। আমি তারপর বোর্ড থেকে এটা বিষয় দেব এবং এরপরে শুরু হবে আমাদের সৃজনশীলের আলোচনা এবং কিভাবে এই সৃজনশীল থেকে আমরা আরো বেশি সৃজনশীল এই চ্যাপ্টারে তৈরি করতে পারি এবং তার সলভ করতে পারি, এই বিষয় নিয়ে কথা হবে তোমাদের সাথে। তোমরা একটু সময় তোমাদের দিয়ে দিলাম, তোমরা উঠায় নাও। যা হোক, তোমরা নিশ্চয়ই এর মধ্যে উঠায় নিয়েছো। তো আজকে তাহলে আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি। এই সৃজনশীলের আলোচনা শুরু করতেই প্রথমে আমি তোমাদেরকে এই সৃজনশীলের উদ্দীপক নিয়ে একটু কথা বলতে চাই। উদ্দীপকে দেখো, এখানে রসায়ন প্রথম অধ্যায় অর্থাৎ নবম দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা, তোমরা প্রথম অধ্যায়ে রসায়নের ধারণার চ্যাপ্টারে তোমরা দেখবা এই ধরনের কিছু চিহ্ন দেখতে পাও, কিন্তু এই চিহ্নগুলোর সম্বন্ধে আমরা অতটা ভালোভাবে জানতে পারিনি এবং এগুলো নিয়ে কি হয় এই বিষয়ে তোমরা জানতে পারো না। তো আজকে এখান থেকে সৃজনশীল আমরা তৈরি করব। অনেক শিক্ষার্থী আমার কাছে প্রশ্ন করেছে, স্যার এই বিষয়গুলো নিয়ে একটু সৃজনশীল তৈরি করবেন, তাই এটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি। দেখো, এখানে সৃজনশীলের শুরুতেই উদ্দীপকটা আমরা একটু খেয়াল করবো। আমরা এই উদ্দীপকটা ভালো করে বোঝার চেষ্টা করব যে কি উদ্দীপক দেওয়া আছে। আমরা অনেক সময় উদ্দীপকটা না দেখেই অ্যান্সার শুরু করে দেই, এটা কিন্তু সবচেয়ে একটা বাজে কাজ এবং এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত তোমার জন্য পরীক্ষার হলে। সৃজনশীল যদি তুমি উদ্দীপক ভালোভাবে বুঝতে পারো, নিশ্চিত থাকো তুমি এই প্রশ্নগুলো সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। দেখো, আমরা এখানে সি বি এ বি সি তিনটা উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ তিনটা ছবি দেওয়া আছে। উদ্দীপকে তিনটা ছবি দেওয়া আছে। এই যে ছবি, এই ছবিগুলো থেকে তুমি কি কিছু চিন্তা করতে পারছো যে এই ছবিগুলো আসলে কিসের ছবি, কি জন্য ছবি এই তৈরি করা হয়েছে বা কিসের ছবি? তুমি নিশ্চয়ই অনেকে গেস করতে পারছো। অনেকে আবার ভাবতেছো যে এই ছবিগুলো আসলে আমার একটু মনে নাই বা একটু দেখতে হবে বা একটু পড়তে হবে, এরকম সংশয় হচ্ছে। আজকে আমরা দেখি এই ছবিগুলোর সম্বন্ধে কতটুকু জানি আমরা শেয়ার করবো তোমাদের সাথে। দেখো, এখানে এ একটা চিত্র আঁকানো আছে, বি একটা ছবি দেওয়া আছে, সি একটা দেওয়া আছে। প্রথম কথা হলো এই ছবি নিয়ে আমরা কথা বলবো গ এবং ঘতে। তোমরা জানো উদ্দীপক তৈরি হয় তখনই যখন উদ্দীপক তৈরি করা হয়, তখন সৃজনশীল যখনই তৈরি করা হয়, যখন উদ্দীপক থেকে গ এবং ঘ এর প্রশ্নটা আমরা অ্যান্সার করতে পারবো। দেখো, আগে আমরা ক খ অ্যান্সারটা সুন্দর করে করে ফেলি। দেখো, হ্যাজার্ড চিহ্ন কি? প্রশ্নটা একটু শুনে রাখো, হ্যাজার্ড চিহ্ন কি? তারপর অ্যান্টি অক্সিডেন্ট কাকে বলে? MSDS কি? এই কথাগুলো হয়তো অনেকের কাছে অপরিচিত মনে হবে। আজকে আমরা এই অপরিচিত কথাগুলো সুন্দর করে শিখছি। দেখো, হ্যাজার্ড চিহ্ন কি?
বিশ্বাস করবো না যে এটা একদম সহজ একটা কথা যে জানি আমরা, বাট অ্যান্সারটা করতে পারছি না। দেখো হ্যাজার্ড চিহ্ন কি? হ্যাজার্ড চিহ্নটা হলো, এগুলোই মূলত হ্যাজার্ড চিহ্ন। আমি যদি বলি নর্মালি, এগুলোই হচ্ছে আমাদের কি হ্যাজার্ড চিহ্ন। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো রাসায়নিক পদার্থ বা রিয়েজেন্ট গুলো সংরক্ষণের সময় পাত্রের গায়ে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। কোন রাসায়নিক পদার্থ বা রিয়েজেন্ট পাত্রতে রাখার সময় পাত্রের গায়ে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই চিহ্নগুলোকেই হ্যাজার্ড চিহ্ন বলা হয়। এগুলোই হচ্ছে হ্যাজার্ড চিহ্ন এবং এগুলো আন্তর্জাতিকভাবে কি স্বীকৃতি পেয়েছে, IUPAC কর্তৃক স্বীকৃতি লাভ করেছে। সেজন্য এই চিহ্নগুলোকে বলবো আমরা হ্যাজার্ড চিহ্ন। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাজার্ড চিহ্নটা কি, যে কোন রিয়েজেন্ট বা কোন রাসায়নিক দ্রব্য পাত্রে সংরক্ষণের সময় ওই পাত্রের গায়ে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, এটাকে বলা হয় হ্যাজার্ড চিহ্ন। এবং আমাদের বইয়ে লেখা আছে সার্বজনীন সাংকেতিক চিহ্ন বলা হয়েছে। আসলে মূলত ওইটাই আমাদের হ্যাজার্ড সিম্বল বা হ্যাজার্ড চিহ্ন বলা হচ্ছে। যাই হোক, এটা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো এবং ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে আমি আরেকবার তোমাদের জন্য উদ্দেশ্যে বলছি যে কোন রাসায়নিক দ্রব্য বা রিয়েজেন্ট পাত্রে সংরক্ষণের সময় পাত্রের গায়ে এক ধরনের কি দেওয়া হয়, সাংকেতিক চিহ্ন ইউজ করা হয়। এই যে চিহ্নগুলো ইউজ করা হয়, এই চিহ্ন দেখলেই বোঝা যায় যে ওই বোতলে বা ওই পাত্রে কি ধরনের রাসায়নিক পদার্থ রাখা হয়েছে। এই চিহ্নগুলোকে, এই সিম্বলগুলোকে, এই প্রতীকগুলোকে বলা হচ্ছে হ্যাজার্ড সিম্বল বা হ্যাজার্ড প্রতীক। ওকে ফাইন, তাহলে আমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছি। এখন আসো, অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে? অ্যান্টিঅক্সিডেন্ট সম্প্রতি সবচেয়ে আলোচিত, সবচেয়ে বেশিবার আলোচিত হচ্ছে এই শব্দটা। তোমরা অনেকেই এটার সাথে পরিচিত। অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে? অ্যান্টিঅক্সিডেন্ট এটা কি? এইটা নিয়ে সাধারণ মানুষও এখন অ্যান্টিঅক্সিডেন্ট শব্দের সাথে পরিচিত। কিন্তু আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা সায়েন্স নিয়ে কাজ করি, আমরা যদি অ্যান্টিঅক্সিডেন্ট যদি না বুঝি, আমরা হয়তোবা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, তারপরেও যদি অ্যান্টিঅক্সিডেন্ট শব্দ সায়েন্সের স্টুডেন্ট হয়ে না জানি, কেমন একটা খারাপ লাগে না? আমার চিন্তা চেতনায় আমার কাছে মনে হয়েছে তোমাদের এই বিষয়টা জানা দরকার। অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ এই কথার সাথে উত্তরের একটা মিল আছে। দেখবা অক্সিডেন্ট, অক্সিডেশন অর্থাৎ জারণ, অর্থাৎ যে সকল রাসায়নিক পদার্থ অন্য পদার্থের জারণটাকে বাধাগ্রস্ত করে, যে সকল রাসায়নিক পদার্থ অন্য পদার্থকে কি করে, বাধাগ্রস্ত, জারণ ঘটাতে বাধাগ্রস্ত করে, এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ। যেমন তুমি হয়তো বলবা স্যার এই অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থগুলো দ্বারা কি হয়, তুমি হয়তো বলতে পারবা, বা কোন ধরনের পদার্থে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এগুলো প্রশ্ন তোমার কাছে থাকতে পারে। আমি আসছি তোমার সেই কথা। তাহলে আগে আমরা শুনে নিই, তাহলে যে সকল পদার্থ কি করছে, অন্য কোন পদার্থের কি করতেছে, যে এদের জারণ ঘটানোটাকে বাধাগ্রস্ত করছে। তাহলে যে সকল রাসায়নিক পদার্থ অন্য কোন পদার্থের অক্সিডেশন, জারণ ঘটাতে কি করতেছে, বাধাগ্রস্ত করছে, এগুলোই মূলত হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে জারণ শব্দটা চয়ন করা হয়েছে। আর জারণ শব্দটা চয়ন করার অর্থ বুঝতে পারছো যে এই জারণ শব্দটা রসায়নের একটা শব্দ। আর রসায়নের যেহেতু শব্দ, আর তুমি যেহেতু রসায়নের শিক্ষার্থী, নিশ্চয়ই ভাববা যে আমাকে এই জারণ নিয়ে কথা জানতে হবে এবং বুঝতে হবে। এবং কেউ যদি কোনো ব্যক্তি তোমার কাছে প্রশ্ন করে যে আসলে জারণ কি, কি অ্যান্টিঅক্সিডেন্ট, আজকে গিয়ে তাকে ব্রিফ করতে পারবা সুন্দরভাবে। রাইট, আমি এই জন্যই আজকে তোমাদের সামনে এই সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। দেখো অ্যান্টিঅক্সিডেন্ট, তাহলে আমরা বুঝলাম যে কোন একটা পদার্থের অ্যান্টি মানে তো বোঝাই যায় বিপরীত, অক্সিডেন্ট অক্সিডেশন ঘটাতে বাধাগ্রস্ত করে, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ। ঠিক আছে, এখন বলবা যে এইটা কি কাজ করে, এইটা কি করে? তোমার দেখো বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সে বাড়ায় দেয়। এইটা কিন্তু সবাই এখন শুনতেছে। এই করোনা মহামারী সবসময় বিভিন্ন রোগ প্রতিরোধ, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ, মরণঘাতী ক্যান্সার, ডায়াবেটিক্স, বিভিন্ন ধরনের রোগ থেকে এই অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থগুলোকে বাঁচায় দেয়, রক্ষা করে, সুরক্ষিত রাখে। ত্বকের উজ্জ্বলতা, বার্ধক্য যেন না হয়, অকালে যেন বার্ধক্যের ছাপ চেহারাতে না পড়ে, এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ এগুলোর থেকে রক্ষা করে। অর্থাৎ এই পদার্থগুলো যদি কোনো শরীরে তোমার বেশি পরিমাণে থাকে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সে অনেক বয়স হইলেও তার শরীরের ওপরে বা চেহারার উপরে তার কোনো ছাপ পড়বে না।
তার মানে নিশ্চয়ই আমাদের এই বিষয়টা জানা দরকার। আমার কাছেও মনে হচ্ছে তোমাদেরকে আমি জানাবো যে কোন কোন খাবারে, কোন কোন খাদ্য সামগ্রীতে, খাবার মেনুতে রাখলে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারি। তো অনেকেই এরকম চিন্তা করে আছো, আমি বলছি। যেমন ধরো পালং শাক আছে, এই শাকে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে, তোমরা খেতে পারো। পালং শাকে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটাতে এই শাক যদি তোমরা খাও তাহলে এখান থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কি হবে, বৃদ্ধি পাবে। এবং এছাড়াও আরো অনেকগুলো উপাদান আছে যেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তার মধ্যে দেখো, যদি পালং শাকে বেশি পরিমাণে থাকে তাহলে আরো সবজির মধ্যেও কিছু পরিমাণে থাকবে। আর তোমাদের মজার একটা ইনফরমেশন তোমাদেরকে জানাই, তোমরা খুব খুশি হবা, তোমরা যেহেতু এর সাথে পরিচিত। যেমন স্ট্রবেরিতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তোমরা যদি খাও। স্ট্রবেরি অনেকেরই পছন্দ, অনেকেই তোমরা স্ট্রবেরি খেয়ে থাকো, দেখবে এখানে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ঠিক আছে। তারপরে তুমি দেখবা এই অনেকেই তোমরা সবচেয়ে বেশি পছন্দ করো যে কালো চকলেট আছে, কালো চকলেট দেখবা ডেইরি মিল্ক সিল্ক, যদি সেটা ভালো হয়। আমি সবসময় এই রাসায়নিক দ্রব্যগুলো খেতে একটু নিষেধ করি, কারণ এগুলোর মধ্যে অনেক ধরনের ভেজাল থাকে, অনেক ধরনের বাজে কেমিক্যাল ইউজ করা হয়, যেটা আমাদের জন্য, শরীরের জন্য, তোমাদের সকলের জন্য ক্ষতিকর। কিন্তু যদি সেটা ভালো হয়, কালো চকলেট এটাও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ আছে। তোমরা নিশ্চয়ই এই কালো চকলেট অনেকেই পছন্দ করো, কালারফুল চকলেট, এইটাতে খাইলেও তুমি অনেক অ্যান্টিঅক্সিডেন্ট পাইলা। তার মানে আমরা দেখলাম অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের জন্য অনেক ভালো কিছু, সুখকর। এই অ্যান্টিঅক্সিডেন্ট সার্ভিস পাওয়ার জন্য অনেকে কোনো ট্যাবলেট খাচ্ছে এই মুহূর্তে, সেজন্য আমরা এই অ্যান্টিঅক্সিডেন্টটা আমরা খাদ্য সামগ্রীর মধ্যে, খাদ্য তালিকার মধ্যে এই খাবারগুলো রাখলেই আমরা মোটামুটি অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারবো। তাহলে আমি অ্যান্টিঅক্সিডেন্টে অনেকগুলো কথা বললাম। সর্বোপরি হচ্ছে যারা অন্য পদার্থের জারণ ঘটাতে কি করে, বাধাগ্রস্ত করে, এরা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ। এরা খাদ্য সামগ্রী কোথায় কোথায় আছে আমি আবার বলছি, সেগুলো থাকছে তোমার হচ্ছে কালো চকলেটে, তারপরে পালং শাকে, আর কি বললাম বলো, মনে আছে তোমাদের? তাহলে এই ধরনের খাদ্য তালিকায় যদি খাবারগুলো আমাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব রোধ হবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের কি হবে, তৈরি হয়ে যাবে। তাহলে সমস্যা হয় না। বিশেষ করে যারা অনেক বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে এই খাবার মেনুতে এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ কিন্তু রাখা দরকার। তাহলে তারা অনেকটাই রেহাই পাবে এবং বিভিন্ন ধরনের রোগ যখন হবে, যেমন হচ্ছে ডায়াবেটিসে অনেক রোগী আক্রান্ত হয়ে আছে, তারা কিন্তু অনেকটা ভিটামিন ই এর অভাব, ঘাটতিটা কিন্তু পূরণ করতে পারবে। যাই হোক, তাহলে এটা হচ্ছিল। আর একটা পয়েন্ট দেখো, MDSS, এটার সাথে তোমরা অনেকেই অপরিচিত এবং এটা পরিচয় নাই। MDSS কি? তোমাদের বইয়েতে একটা ছিল GHS, এটা একটা ছিল। এখানে আরেকটা শব্দ নিয়ে আসছি আমি, হলো MSDS। তাহলে FGHS এইটা আসলে কি? এটা হচ্ছে, আগে জানা দিই, গ্লোবালি হারমোনাইজ সিস্টেম। এটা হচ্ছে গ্লোবালি হারমোনাইজ সিস্টেম। অনেক সময় দেখবা প্রশ্নতে আসে GHS এর পূর্ণ রূপ কি? তাহলে তোমাকে বলতে হবে গ্লোবালি হারমোনাইজ সিস্টেম। এটা হচ্ছে গ্লোবালি হারমোনাইজ সিস্টেম, এটা হচ্ছে GHS এর পূর্ণ রূপ। তাহলে আমরা আসি MSDS এটা কি? তাহলে ম্যাটেরিয়াল সেফটি ডেটা অ্যান্ড শিট। ম্যাটেরিয়াল সেফটি ডেটা অ্যান্ড শিট। ম্যাটেরিয়াল সেফটি ডেটা অ্যান্ড কি বলো, শিট। তাহলে আমরা এখানে ম্যাটেরিয়াল সেফটি ডেটা অ্যান্ড শিটের কথা আমরা বলছি। দেখো এখানে আমরা একটু খেয়াল করো। তাহলে ম্যাটেরিয়াল সেফটি ডেটা অ্যান্ড শিট। তাহলে এম তে হচ্ছে ম্যাটেরিয়াল, আর এস হচ্ছে সেফটি, আর ডি হলো ডেটা, অ্যান্ড হলো শিট। তাহলে ম্যাটেরিয়াল সেফটি ডেটা অ্যান্ড শিট। তাহলে এইটা হচ্ছে এখন, অর্থাৎ অনেকগুলো পদার্থ আছে, রাসায়নিক পদার্থ আছে, তাদের নিরাপত্তা, তাদের সতর্কতামূলক ব্যবস্থা, এর ক্ষেত্রে যে মেনু তৈরি করা হয়, অনেক রাসায়নিক পদার্থ নিরাপত্তা, সাবধানতা ইত্যাদির জন্য এক ধরনের শীট তৈরি করা হয়, সেটাকে বলা হয় ম্যাটেরিয়াল সেফটি ডেটা অ্যান্ড শীট। তাহলে এই বিষয়টা তোমরা রাখবা। অনেক সময় আসে MSDS কি? তাহলে MSDS হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডেটা অ্যান্ড শীট। আচ্ছা, তাহলে জ্ঞানমূলক প্রশ্ন দেখো, আমরা একটা সৃজনশীলে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন নিয়েছি। হয়তো তুমি ভাববা স্যার একটা সৃজনশীলে কি 3টা জ্ঞানমূলক প্রশ্ন হবে? না, কখনো আসলো হ্যাজার্ড চিহ্ন কি, এরকম বলতেই পারো। কখনো আসলো হয়তো হ্যাজার্ড চিহ্ন কি, তুমি তখন বললা যে
রাসায়নিক দ্রব্যগুলো মনে আছে তো, রাসায়নিক দ্রব্যগুলো কোনো পাত্রে রাখার পরে যে একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় পাত্রের গায়ে, ওটা হলো হ্যাজার্ড চিহ্ন। তারপরে হচ্ছে কি, তোমাকে বলা হলো অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ কি, যা অন্য পদার্থের জারণটাকে বাধাগ্রস্ত করে, অ্যান্টিঅক্সিডেন্ট। এবং তোমাকে বললো এমএসডিএস কি, এমএসডিএস হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডেটা অ্যান্ড শিট। আর একটা হলো জিএইচএস কি, জিএইচএস কি, তাহলে বলা হলো গ্লোবালি হারমোনাইজ সিস্টেম। তা এরকম ধরো কোন একটা সৃজনশীলে এইটা জ্ঞানমূলক আসলো, কোন একটা সৃজনশীলে এইটা একটা জ্ঞানমূলক আসলো, অথবা কোন একটা সৃজনশীলে এইটা একটা জ্ঞানমূলক আসলো, তাহলে তুমি নিশ্চয়ই এই একটা সৃজনশীল করে তুমি অনেকগুলো জ্ঞানমূলকের ধারণা পাইলা, কি ধরনের প্রশ্ন হয় সেটা বুঝতে পারলাম। কারণ আমি বারবার দেখি যে আমি অনেক সময় পরীক্ষার হলেও ডিউটিতে দেখেছি অনেক স্টুডেন্ট, তারা কিন্তু এই জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে খুব হতাশায় ভোগে, তারা ওই ক নাম্বার প্রশ্নটা ফাঁকা রেখে যায়। তোমরা হয়তো আমার কথার সাথে তোমাদের মিল হয়ে গেছে, ক নাম্বার প্রশ্নটা কি করে ফাঁকা রাখে, কারণ তার মাথায় জ্ঞানমূলক প্রশ্নটা মনে নেয়। এই জন্য এখন থেকে আমরা এই সৃজনশীলের এই ভীতি কাটাতে আমরা এই বিষয়গুলো বারবার আমরা রিপিট করব এবং বারবার তোমাদের সামনে হাজির হবে বিষয়গুলো নিয়ে। আশা করি তোমাদের অবশ্যই উপকার হবে। দেখো, আমরা আসি জ্ঞানমূলকের পরে অনুদানমূলক প্রশ্ন। দেখো, সোডিয়াম ধাতুতে আগুন লাগলে পানি ব্যবহার করা যাবে কি? তাহলে সোডিয়াম ধাতুতে আগুন লাগলে পানি ব্যবহার করা যাবে কি, এরকম ধরো যদি কোশ্চেন হয় তাহলে তুমি কি অ্যান্সার করবে? প্রথম কথা, এরকম যদি কোশ্চেন হয় তাহলে তুমি কি অ্যান্সার করবা? তাহলে আমি সোডিয়াম ধাতুতে আগুন লাগলে পানি ব্যবহার করা যাবে কি, এই প্রশ্নের উত্তরটা তোমার যদি আমি বলি, তো প্রথম অ্যান্সারটাই হবে না। এক কথায় উত্তর। অনেক সময় উত্তর দিতে সংকোচ বোধ হয়, কোনো কথা ছাড়া তুমি বলে ফেলবে যে এখানে সোডিয়াম ধাতুতে আগুন লাগলে পানি ব্যবহার করা যাবে না। সহজ কথা, কারণ পানি যদি ব্যবহার করে থাকো, তুমি প্রশ্ন করতে পারো, স্যার পানি ব্যবহার করলে কি হবে? যে উদ্দেশ্যে তুমি পানি ব্যবহার করবে সেই উদ্দেশ্য উল্টাটা হয়ে যাবে। ঠিক আছে, পানি ব্যবহার কেন করবা তুমি? কারণ এখানে দেখো, এই সোডিয়াম ধাতু আগুন লাগলে পানি ব্যবহার করা, তুমি কি করবা? ওটা আগুনটাকে থামানোর জন্যই তো তুমি পানি দিবা, কিন্তু এতে এর হিতে বিপরীত হয়ে যাবে। কেমনে হবে? আসো আমরা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সেইটা বুঝে নেই। দেখো, তাহলে আমি এখানে যেহেতু ক নাম্বার প্রশ্নটা অ্যান্সার হয়ে গেছে, তাই আমি এটা মিশাই দিলাম। এখানে আমি বিক্রিয়ার প্র্যাকটিসটা করছি। দেখো, এখানে কথা হলো সোডিয়াম ধাতুকে আগুন লাগলে পানি ব্যবহার করা যাবে কি, এই প্রশ্নের উত্তর। সোডিয়াম ধাতু, এই সোডিয়াম ধাতুটা আমরা কি করতেছি? পানি দিচ্ছি। সোডিয়াম ধাতুতে আগুন লাগলে পানি দিচ্ছি। তাহলে এই সোডিয়াম ধাতু, তাতে আগুন লাগছে, তাতে আমরা কি দিচ্ছি বলো? পানি দিচ্ছি। তা পানি দেওয়ার ফলে তাহলে কি কি তৈরি হচ্ছে? দেখো, বিক্রিয়াটা কি হচ্ছে বাবা? দেখো তো, সোডিয়াম আর পানির দুইটা অংশ থাকে, এইচ আর ওএইচ। দেখো, সোডিয়াম, এটা পানির দুইটা অংশ থাকে, একটা এইচ আর একটা ওএইচ। এই সোডিয়াম, এই ওএইচ নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা জানো ওএইচ এর যোজনী হচ্ছে 1, আর সোডিয়ামের যোজনীটাও কত বাবা? 1। তার মানে সোডিয়াম আর OH, সোডিয়াম হাইড্রোক্সাইড। আর কি থাকলো? এই হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনটা গ্যাস হবে, হাইড্রোজেন গ্যাস। তাহলে মূলত দেখো, সোডিয়াম ধাতুতে আগুন ধরে গেছে, তুমি কি করছো? পানি দিয়েছো। কি কাজটা হইলো? তাহলে পানি দেওয়ার কারণে ক্ষার তৈরি হচ্ছে। আর কি হয়েছে বলতো? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তুমি একটু ভাবো, হাইড্রোজেন গ্যাস কিন্তু, একটু চিন্তা করো, মেধাটাকে খাটাও, দেখো হাইড্রোজেন গ্যাস কিন্তু দাহ্য পদার্থ। হাইড্রোজেন গ্যাস কি? দাহ্য পদার্থ। এটা আরো বেশি কি সহজে জ্বলে। তার মানে এই জ্বলন্ত জায়গায় যদি তুমি আরো কি করো, তাহলে এই হাইড্রোজেন গ্যাস দাহ্য পদার্থ, ওই অবস্থাতে পানি দাও, এটা কি হবে? এটা আরো বেশি রিয়াক্ট করবে, অর্থাৎ এটা যে উদ্দেশ্যে দেওয়া হবে সেটা ব্যাহত হয়ে যাবে। সেই জন্য আমরা একটু ভাবি যে সোডিয়াম ধাতুতে আগুন লাগলে আমরা পানি দেব না, পানি দিলে এই দাহ্য পদার্থ আর মানে এটা আরো বেশি কি করবে? আর জ্বলে উঠবে। সেই জন্য আমরা এই কাজটা করবো না। তার মানে এই অনুধাবন প্রশ্নটা এই বিক্রিয়া সেট করে তুমি যদি দাও, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, এবং এখানে স্যার দেখলে এখানে ফুল মার্কস দিয়ে দিবে। তাহলে মেইন অ্যান্সার কিন্তু এতটুকু, যে সোডিয়াম ধাতু আমরাতে আগুন ধরলে আমরা যদি পানি দেই, তাহলে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। পানি দিলে এটার আগুন আরো কি হবে? বৃদ্ধি পাবে। এই জন্য আমরা এখানে আমরা কি করবো না? পানি যুক্ত করবো না।
আচ্ছা, এটা একটা। আরো একটু নোট দেই তোমাকে, একটু ভালো করে বোঝো। সোডিয়াম ধাতু কিন্তু খুব সক্রিয় ধাতু, তুমি মাথায় রাখো। সোডিয়াম ধাতু কি? সোডিয়াম ধাতু হচ্ছে একটা সক্রিয় ধাতু। তা এই ধাতুটা দেখো, এই আমি তোমাকে যদি ছোট্ট একটা গল্প বলি, তুমি খুব ভালো লাগবে তোমাদের এই গল্পটা। কিন্তু হয়তো ভাববা স্যার ক্লাসে এসে গল্প কেমন একটা বিষয় না। হ্যাঁ, গল্প। এই গল্প একটু পরে তুমি বুঝতে পারবে আসলে কি গল্প। আসলে তুমি মজা লাগবে, ভালো লাগবে। কেমিস্ট্রির যে মজা সেটা তুমি প্রকৃতপক্ষে উপভোগ করতে পারবা। আসো আমরা একটু দেখে নিই। সেই মজাটা হচ্ছে, সোডিয়াম একটা মহল্লায় বসবাস করে। ভাবো একবার, সোডিয়াম একটা মহল্লায় বসবাস করে। ধরো তুমি বসবাস করো। তাহলে তুমি যখন বসবাস করো একটা মহল্লায়, একটা পাড়ায় থাকো, তা স্বাভাবিকভাবে তুমি বাইরে বের হও, স্কুলে যাও, প্রাইভেটে যাও, হ্যাঁ বিভিন্ন জায়গায় যাও। আচ্ছা, হঠাৎ করে যদি তুমি কোনো কারণে 1 সপ্তাহ বা 15 দিন তুমি বাইরে বের হচ্ছ না, তাহলে বাহিরের আশপাশের লোকজনকে একটু বলা বলি করাই স্বাভাবিক যে এই ছেলেটাকে বাহিরে দেখতাম, কেন যেন দেখতেছি না। ধরো এই সোডিয়াম, আমি বলছি যে পাড়া বা মহল্লায় বসবাস করে, এই সোডিয়াম এর বাবাকে, তাহলে সোডিয়াম ধরো 10-15 দিন ধরে বাহিরে আছে। তো সোডিয়ামের বাবা কে জিজ্ঞেস করছে, কি ব্যাপার সোডিয়ামকে কেন জানি দেখছি না 10 দিন 15 দিন হলো, ব্যাপারটা কি? তো বললো, ভাই কিভাবে সোডিয়ামকে বাহিরে আনবো বলেন? সোডিয়াম এই ছেলেটা আমার এতই দুষ্ট হয়েছে। কি করে? ওই এতই দুষ্ট হয়েছে, সে তাকে আমি ঘরের মধ্যে বন্দি করে রাখছি। বলছি, এটা একটা কাজ করছেন? কি এমন অপরাধ করলো সোডিয়ামকে ঘরে বন্দি করে রাখবেন? তাহলে এই কথা তখন বললো সোডিয়ামের বাবা। হ্যাঁ, সোডিয়ামের বাবা তার গল্পগুলো বা তার কথাগুলো শেয়ার করতে থাকলো যে কি কারণে সোডিয়ামকে বাসায় বন্দি করে রাখছে। আমরা এই গল্পটা রাসায়নিক বিক্রিয়ার সাথে দেখতে চাই। দেখো, সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তারপর সোডিয়াম যখন বাসা থেকে বের হয়, সোডিয়াম বাবা বলছে, সোডিয়াম যখন বাসা থেকে বের হয়, ভাই একবার হাত একটু উঠায় দেয়, উঠানোর পরে অক্সিজেন এসে হাজির হয়। আসার পরে এই দুই সোডিয়াম অক্সিজেন মিলে তৈরি করে সোডিয়াম অক্সাইড, তৈরি করে ফেলে। বলছে, হ্যাঁ এরকম তো ছেলে পেলে মানুষ, এরকম তো বন্ধু বান্ধব থাকবে, সোডিয়ামের একটা বন্ধু অক্সিজেন আছে, সমস্যা কি? সোডিয়াম অক্সাইড তৈরি হয়েছে, ওকে ফাইন, কি সমস্যা? বলছে, এটাই কি শেষ ভাই? এটাই হলে তাও তো হতো। কি করে? এরপরে এই সোডিয়াম অক্সাইড আবার কি করে, কিছু দূর যাওয়ার পরে পানির সাথে সাক্ষাৎ করে সোডিয়াম অক্সাইড পানির সাথে সাক্ষাৎ করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। সোডিয়াম কি তৈরি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। বলছে, হ্যাঁ এটা কোনো ব্যাপার হলো? এটা কোনো ব্যাপারই হলো না। বলছে, এটা কোনো ব্যাপার? তার জন্য কি ছেলেটাকে বাসার মধ্যে বন্দি করে রাখবেন? বলছে, না, এইটা না, এছাড়া এটা হলো তাও হইতো। এ কি করছে? সোডিয়াম হাইড্রোক্সাইডটা, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি করেছে? কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত করে বায়ুমণ্ডলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করেছে। সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করেছে। এখন বলেন, এই যে সোডিয়াম ছেলেটা, এই সোডিয়াম ছেলেটা কে বাসা থেকে যে আমি বাসায় যে বন্ধ করে রাখছি, বলেন এটা কি যৌক্তিক কারণ ছিল না? ও যে বাসা থেকে একটু বের হচ্ছে, হাই দিছে, অক্সিজেনের সাথে দেখা যাচ্ছে সোডিয়াম অক্সাইড, আবার একবার হাই দিচ্ছে, পানির সাথে দেখা হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আবার হাই দিচ্ছে, বাতাসের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড তার সাথে দেখা করছে সোডিয়াম কার্বনেট তৈরি করছে। বলেন এই কারণে সোডিয়ামকে আমরা এত সক্রিয় হওয়ার কারণে, এত অ্যাক্টিভ হওয়ার কারণে আমরা কেরোসিনের মধ্যে ডুবাই রাখি। যদি তোমাদের এই কোশ্চেনটা না এসে বলতো যে সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে ডুবাই রাখা হয় কেন, যদি এরকম প্রশ্ন করতো, তার মানে তার অ্যান্সারটাও কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ সৃজনশীল মানে খেলা, সৃজনশীল মানে হচ্ছে একটা, সৃজনশীল মানে শুধু জ্ঞানমূলক, উদাহরণমূলক, প্রয়োগমূলক আর উচ্চতার দক্ষতা, এইটা কিন্তু নয়। সৃজনশীল কথার অর্থ হচ্ছে প্রতিটা কাজের মধ্যে সৃজনশীলতা আছে। তুমি ঘুমাও যখন, ঘুমের একটা সুন্দর স্টাইল আছে। তুমি যখন খেতে বসো, দেখবা খাবার একটা আর্ট আছে। একজন মানুষের খাবার দেখলে মনে হয় যে আমার 1 মাসে খাওয়া দাওয়া না করলেও হবে। আবার কোন একটা মানুষের খাবার দেখলে মনে হবে যে হ্যাঁ, খাবার এটা এখনই যদি আমাকে অনেক বেশি খাবার দেওয়া হয়, তাহলে আমার মনে হয় অনেক ভালো লাগবে, আমি অনেক খাইতে পারবো। তার মানে একজনের স্টাইল তোমার কাছে অনেক ভালো লাগবে, তার কারণে তোমার ওইটাতে ইন্সপায়ার হবে, তুমি ওইটার কাজ করতে ইচ্ছা করবে তোমার। আর কোন একটা কাজ দেখে তোমার মনে হবে যে আর এই কাজটা জীবনে করা যাবে না। তার মানে কি, কাজের মধ্যে সৌন্দর্যতা আছে। এরকম সৃজনশীল বিষয়টা হচ্ছে যে তুমি প্রতিটি কাজ যে করছো, এটা যেন সবার চেয়ে সুন্দর হয়, সবার কাছে উপস্থাপনযোগ্য হয় এবং অনেক বেশি ভালো হয়, সবাই যেন তোমার কাজটা গ্রহণ করে, রিসিভ করে। এটাই হচ্ছে সৃজনশীল।
আমরা শুধু সৃজনশীলকে বানাইছি কি জানো? সৃজনশীল মানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক উচ্চতার দক্ষতা। তুমি যদি বাসায় থেকে বের হয়ে কেউ যদি জিজ্ঞেস করে যে বাবা তুমি বলো তো সৃজনশীল মানে কি, তো সৃজনশীল মানে আঙ্কেল জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক আর উচ্চতার দক্ষতা। এইটাই তুমি হয়তো বলবা। আজ থেকে তোমার কথাগুলো একটু ডিফারেন্ট হওয়াই স্বাভাবিক। কারণ সৃজনশীল মানে কি? সৃজনশীল শুধুমাত্র এইটা নয়, সৃজনশীল প্রতিটা কাজের সাথে জড়িত। তোমাকে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে সর্বোচ্চ মানের করতে হবে। এটাই হলো সৃজনশীলতা, এটাই হলো সৃজনশীল। আসো আমরা সৃজনশীল নিয়ে কথা বলছি। দেখো, তার মানে যদি তোমার প্রশ্নটা এটা না হয় এরকম আসে, সোডিয়াম ধাতুকে কেরোসিনে ডুবে রাখা হয় কেন, বা কেরোসিনের মধ্যে ডুবে রাখা হয় কেন? কারণ তুমি প্রথমেই বলবা সোডিয়াম ধাতু হচ্ছে একটা অধিক সক্রিয় ধাতু। এটা উন্মুক্ত অবস্থায় থাকলে বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে সাক্ষাৎ করে সোডিয়াম অক্সাইড, এবং এই সোডিয়াম অক্সাইড আবার পানির সাথে যুক্ত হয়ে, জলীয় বাষ্প আছে পানির সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড খাদ তৈরি করে, এবং এরপরে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। এই কারণে সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবে রাখা হয়। বিষয়গুলো নিশ্চয়ই খুব সুন্দরভাবে বুঝতে পারছো। হয়তো ভাবছো স্যার আর কি বলবেন? হ্যাঁ, অনেক কথা আছে, একটু দেখো। আমি পরের অংশগুলো আরো সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। একটু মজা নিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো। রসায়নের যে মজা আছে এইগুলো উপভোগ করার চেষ্টা করো। দেখো, আমরা তাহলে এই পরের কোশ্চেনটাতে আসি। ল্যাবরেটরিতে নিরাপদ ব্যবহার চশমা, ল্যাবরেটরিতে নিরাপদ চশমা ব্যবহারে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে। আচ্ছা, ল্যাবরেটরিতে নিরাপদ চশমা ব্যবহার করে থাকি, সেফটি গগলস বলা হয় এটাকে। এটা ব্যবহার করা হয় কারণ কি? ল্যাবরেটরিতে অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়। সেই রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়, অনেক ধরনের ক্ষতিকারক গ্যাস বের হয়। যেমন ধরো, যদি কার্বন মনোক্সাইড হয়, ধরো অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, তারপর কার্বন ডাই অক্সাইড বের হয়, এরকম ধরো। হ্যাঁ, এই ধরনের কিছু পদার্থ যদি নির্গত হয়, এই গ্যাসগুলো, এইগুলো অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এগুলো যদি বের হয়, নির্গত হয়, তাহলে কি হয়? এগুলো চোখে চলে আসবে। এবং কিছু ক্ষতিকারক দানাদার গ্যাসও আছে যেগুলো নির্গত হইলে, এই গ্যাস, অনেক ক্ষতিকারক গ্যাসগুলো নির্গত হয়ে চোখে এসে পড়বে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন ধরনের গ্যাস খুব দ্রুত তোমরা হচ্ছে ভ্যাপার আকারে, বাষ্প আকারে কি করবে? চোখে চলে আসবে, যা চোখ কি করবে? চোখটা ক্ষতিগ্রস্ত করে ফেলবে। সেজন্য আমরা যাতে এই নিরাপদ গ্লাস যদি ব্যবহার করি, সেফটি গগলস যদি ব্যবহার করি, তাহলে চোখটা আমাদের নিরাপদ থাকবে এবং চোখ সুরক্ষিত থাকবে। কারণ চোখ যদি সুরক্ষিত না থাকে, তাহলে আমরা অনেক কাজ আমরা করতে পারবো না। এই জন্য আমাদের জন্য কি হওয়া দরকার? নিরাপত্তা, ল্যাবরেটরিতে সার্বিক নিরাপত্তার জন্য। দেখো, এখনো অনেক চিকিৎসা ক্ষেত্রে অনেক রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য সেফটি গগলস ব্যবহার করা হচ্ছে। যার কারণ অনেক সময় মানুষের শরীরে রোগ জীবাণুগুলো প্রবেশ করে, ভাইরাস প্রবেশ করে চোখের মধ্য দিয়ে, নাকের মধ্য দিয়ে, মুখের মধ্য দিয়ে। তাহলে এগুলোতে পরিত্রাণ পাওয়ার জন্য, এগুলোতে রক্ষা পাওয়ার জন্য আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে এই নিরাপত্তা বেষ্টনীটাকে আরো সমৃদ্ধ করার জন্য, আমাদের নিরাপত্তা রক্ষা করার জন্য সেফটি গগলস ব্যবহার করা দরকার। কারণ ল্যাবরেটরিতে অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়ার সাইড প্রোডাক্ট হিসেবে অনেকগুলো গ্যাস বের হতে পারে। তোমার মনের অজান্তে, অনাকাঙ্ক্ষিতভাবে, অনেক দুর্ঘটনাবশত অনেক গ্যাস বের হতে পারে। সেগুলো আমাদের কিন্তু চোখে এসে প্রবেশ করলে, বা অনেক ধরনের জীবাণু বা ভাইরাস আমাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে, বাহিরে যখন আমরা চলবো তখন অ্যাটাক করতে পারে। সেগুলোতে পরিত্রাণের জন্য সেফটি গগলস ব্যবহার করা দরকার। তোমরা দেখবা অনেক ডাক্তার কিন্তু সেফটি গগলস ব্যবহার করে অনেক রোগীর কাছে সামনে যাচ্ছে, যার কারণ বিভিন্ন ধরনের ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য। বিষয়গুলো অনেকভাবে ভালোভাবে বুঝতে পারছো নিশ্চয়ই। আসো আমরা আর একটু সামনের দিকে আগাই। তাহলে আমরা এই প্রশ্নটাও খ নাম্বার, তাহলে আমরা খ নাম্বারে হয় এইটার প্রশ্ন হতে পারে। দেখো, আমি মোটামুটি খ নাম্বারে 3টা কোশ্চেন আলোচনা করলাম, 3টা, এবং 3টা কোশ্চেন। একটা কোশ্চেন ছিল, মনে আছে নিশ্চয়ই, সোডিয়ামকে কেরোসিনে ডুবাই রাখা হয় কেন? আরেকটা বলল সোডিয়ামকে আগুন লাগলে পানি ব্যবহার করা যাবে কি যাবে না, সেটা আমি বলেছি। ল্যাবরেটরিতে নিরাপদ চশমা ব্যবহার করার প্রয়োজনীয়তা, তো নিশ্চয়ই বুঝতে পারছো নিরাপদ চশমা ব্যবহার করার কি প্রয়োজনীয়তা আছে। তাহলে আমরা খ নাম্বারটাও পড়ে ফেললাম, এবং আমরা আসো মূল সৃজনশীলের গ এবং ঘ নাম্বারটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এখন আসো, আজকে আমরা শুরু করছি উদ্দীপকের ব্যাপারটা নিয়ে। উদ্দীপকে দেখো 3টা ছবি দেওয়া আছে, এই 3টা। তার এখানে বলা হয়েছে উদ্দীপকের এ প্রতীক কোন পাত্রে থাকলে তা পরিত্যাগের কৌশল বর্ণনা করো। তাহলে উদ্দীপকের এ প্রতীক হচ্ছে এইটা। তা তোমরা জানো উদ্দীপক থেকে প্রশ্ন হয় গ এবং ঘ থেকে, আর ক খ যে কোনো অংশ থেকে হতে পারে। এটা সৃজনশীল রিলেটেড নাও হতে পারে। আচ্ছা,
এখন আসো, উদ্দীপকের এ প্রতীক কোন পাত্রে থাকলে তা পরিত্যাগ কৌশল বর্ণনা করো। অর্থাৎ কথাটার অর্থ কি আগে আমরা বুঝে নিই, এ চিহ্নিত বা এর সাংকেতিক চিহ্নটা আসলে কিসের। তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো, এইটা হচ্ছে কি তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন। এটা কি তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন, এটাকে তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন বলা হয়। তোমরা জানো এই চিহ্ন সম্বন্ধে তোমাদের ধারণা আছে। তাহলে এটা যদি কোথাও থাকে, তোমরা দেখবা, তোমরা অনেকেই ভাবো যে এরকম ধরো একটা ছবি দেওয়া আছে, আমি ছবিটা এমনিতে জাস্ট আঁকায় দিচ্ছি, এরকম থাকলে তুমি কি বুঝবো? ধরো একটা কারেন্টের পোলে এরকম একটা ছবি দেওয়া আছে, তুমি দেখলে তুমি কি বুঝবা? তো ওই কারেন্টের পোলটাকে তুমি যে হাত দিয়ে ধরবা না, এটা করবা না কিন্তু। কারণ এটা দেখলে তোমার কি ধারণা হবে যে এটা আসলে বিপজ্জনক বা এটা এখানে যাওয়া যাবে না, এরকমটাই তার বোঝা স্বাভাবিক, তাই না? তার মানে এটা এর সম্পর্কে তোমাদেরকে আগে থেকে ধারণা আছে বিধায় তুমি এইটা দেখার পরে সেখানে তুমি যে কি করতে পারলা না, তুমি ওটা ধরলা না, ওখান থেকে নিরাপদ দূরত্বে থাকলা। তার মানে এইটা যদি আমরা নর্মালি বুঝি, তাহলে এরকম সাংকেতিক চিহ্নগুলো তাই, যে এরকম সাংকেতিক চিহ্ন থাকলে বুঝবো এটা তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন এবং এটা আমাদের জন্য নিরাপদ নয় সব সময়। তাহলে কি করতে হবে? এই তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটাকে আমি বলছে এই কোন পাত্রে তেজস্ক্রিয় রশ্মি বা তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় কোন কোথা থেকে, এটাকে আরেকটা ভাষায় বলা হয় ট্রিফয়েল বলা হয়। ট্রিফয়েল বলা, তেজস্ক্রিয় রশ্মিকে কি বলা হয়? ট্রিফয়েল বলা হয়। আচ্ছা, ট্রিফয়েল এটা আমেরিকাতে সর্বপ্রথম এই ট্রিফয়েল রশ্মি চিহ্নটা ব্যবহার করা হয়েছিল আমেরিকাতে। তোমার মাথায় রাখো, ট্রিফয়েল বলা হয়, এটা তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন বলা হয়। হ্যাঁ, এরকম কথা বলা হয়েছে। দেখো, এখন এই উদ্দীপকের এই প্রতীকটা হলো ট্রিফয়েল বা তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন। প্রথম আমেরিকাতে এটা এই ব্যবহার করা হয়েছিল, এই রশ্মি চিহ্নটা। তাহলে এইটা আসলে কি? এই প্রশ্নের উত্তর কি? উদ্দীপকের এই প্রতীক কোন পাত্রে থাকে? এই প্রতীকটা কোন একটা পাত্রে যদি থাকে, তা পরিত্যাগ কৌশল বর্ণনা করো। কিভাবে আমরা এর থেকে পরিত্যাগ করবো, এখান থেকে এটার থেকে কিভাবে রিমুভ হতে পারে, এই বিষয়টা বলছে যে উদ্দীপকের এ প্রতীক কোন পাত্রে থাকলে তা পরিত্যাগ কৌশল বর্ণনা, কিভাবে এখান থেকে আমরা পরিত্রাণ পাবো, এটাকে আমরা রিমুভ করতে পারবো। বিষয়টা ক্লিয়ার করি। দেখো, এই যে তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন, তবে তেজস্ক্রিয় এবং তেজস্ক্রিয়তা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতেই হবে, না হলে বিষয়টা ক্লিয়ার হবে না। দেখো, তেজস্ক্রিয়তা আর তেজস্ক্রিয় কি? কতিপয় কিছু মৌল আছে যে মৌলগুলো থেকে স্বতঃস্ফূর্ত হয় এমনিতে কিছু রশ্মি, যেমন আলফা, তারপর হচ্ছে বিটা এবং গামা নির্গত হয়। আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়, আলফা নির্গত হয়, বিটা নির্গত হয় এবং গামা রশ্মি নির্গত হয়। এই যে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হচ্ছে, তা এই যে মৌল থেকে নির্গত হচ্ছে এই মৌলকে বলা হবে তেজস্ক্রিয় মৌল। যে মৌল আইসোটপ থেকে এরা নির্গত হচ্ছে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। যে মৌলের আইসোটপ থেকে নির্গত হচ্ছে তেজস্ক্রিয় আইসোটপ। আর যে সকল মৌল, ওই মৌলগুলোর এই ধর্মগুলোকে বলা হয় তেজস্ক্রিয়তা। আবার বলছি কথাটা, কতিপয় কিছু মৌল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে এমনিতে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হচ্ছে। কতিপয় কিছু মৌলের থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়। এই মৌলগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। কি মৌল বলতো? তেজস্ক্রিয় মৌল। আর এই মৌলের এইরূপ আচরণকে বলা হয় তেজস্ক্রিয়তা। আচ্ছা, তেজস্ক্রিয় বিক্রিয়া যখন সংঘটিত হয়, নিউক্লিয় বিক্রিয়া যখন সংঘটিত হয়, নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার নাম শুনেছো। এই যে বিক্রিয়াগুলো যখন সংঘটিত হয় তখন কিছু বর্জ্য উৎপন্ন হয়। নিউক্লিয় ফিউশন বিক্রিয়ায় প্রচুর বর্জ্য উৎপন্ন হয়। তো এই যে বর্জ্য উৎপন্ন হয়, নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে অনেক বর্জ্য উৎপন্ন হয়, এই বর্জ্যগুলো থেকে পরিত্রাণ করা দরকার। কিভাবে পরিত্রাণ করবো আমরা? কারণ এই নিউক্লিয় বর্জ্য তৈরি হয় দীর্ঘ সময় এবং এখান থেকে রিমুভ করা অনেক সময়ের ব্যাপার, দীর্ঘ সময় ব্যয় করে রিমুভ করতে হবে। কিন্তু সাবধানতার সহিত এগুলো তেজস্ক্রিয় বর্জ্য রিমুভ করতে হবে, সরাতে হবে। এর খুব দ্রুততার সহিত করলে আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে, শরীরে লাগলে সমস্যা হতে পারে, ক্ষত হতে পারে। এজন্য এইটা রিমুভ করার জন্য, এখান থেকে সরানোর জন্য তেজস্ক্রিয় বর্জ্য অপসারণ করা আমাদের একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে। তাই আমার পরিত্যাগ করার জন্য খুব দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের কাজ হবে না। যেমন তোমরা হয়তো তেজস্ক্রিয় বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া ঘটে কোথায়? আমাদের দেশেও অনেক নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্য চেষ্টা চলছে এবং নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হওয়ার চেষ্টা চলছে। এবং এটা যদি পরিবেশ বান্ধব হয় এবং তেজস্ক্রিয় বর্জ্যগুলো যদি সংরক্ষণ করা, তেজস্ক্রিয় বর্জ্যগুলো যদি অপসারণ করা
সঠিকভাবে যথাযথভাবে সম্পন্ন হয়, তাহলে নিউক্লিয় প্লান্ট স্থাপন করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব হবে। তোমরা নিশ্চিত থাকো, যদি এটা সম্ভব হয়, আমাদের এই বাংলাদেশে ইলেকট্রিসিটি যে সমস্যা, বিদ্যুৎ এর যে ঘাটতি, এটা আমরা অনেকটা রিমুভ করতে পারবো এবং আমাদের এই ঘাটতি থেকে পুষিয়ে উঠতে পারবো। তাহলে আমাদের এখানে মূল কথাটা হচ্ছে ব্যাখ্যামূলক যেহেতু প্রশ্ন, যে উদ্দীপকের এ প্রতীক কোন পাত্রে থাকলে তা পরিত্যাগ করা। তার মানে এটাকে বুঝতে হবে যে এই বর্জ্য নিউক্লিয় পদার্থ থেকে নিউক্লিয় বর্জ্য তৈরি হয়, অর্থাৎ নিউক্লিয় পদার্থ থেকে নিউক্লিয় বর্জ্য তৈরি হয়। এই বর্জ্যগুলো খুব তাড়াতাড়ি অপসারণ করা যাবে না, একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে এগুলোকে অপসারণ করতে হবে, ঠিক আছে? তবে এই রশ্মি যখন নির্গত হয়, বুঝতে পারবেন ক্ষতিকর প্রভাবগুলো একটু এর সাথে আলোচনা করা যেতে পারে। যেমন ধরো, এগুলো যদি অপসারণ হয়, এগুলো শরীরে যদি কখনো লাগে, তোমার জানবা যে টেলিভিশন থেকে গামা রশ্মি নির্গত হয়, এটা আমাদের চোখের জন্য খুব ক্ষতিকর এবং এই রেডিয়েশন, এই রশ্মিগুলো আমাদের জন্য ক্ষতির কারণ। তো এইগুলোর জন্য শরীরে যেন না লাগে এবং চোখে যেন না আসে, এই দিকটা নিরাপদ রাখতে হবে। এবং এগুলো এমন একটা, যেমন ধরো এগুলো বিকলাঙ্গ হতে পারে, ক্যান্সার হতে পারে। এই ধরনের রশ্মি যদি শরীরে বেশি মাত্রায় প্রবেশ করানো হয়, তাহলে ক্যান্সার হতে পারে এবং বিকলাঙ্গ হতে পারে। এই ধরনের ক্ষতিকারক প্রভাব আছে। তাই না? তার মানে তেজস্ক্রিয় পদার্থ থেকে তেজস্ক্রিয় বর্জ্য যেগুলো উৎপন্ন হবে, এগুলো আমাদের অবশ্যই সাবধানতার সহিত এদেরকে অপসারণ করতে হবে। তাহলে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। এখানে আমি যে এইভাবে বললাম, এইভাবে তোমাকে লিখতে হবে খাতায়, এমনটি কিন্তু নয়। তুমি তোমার ইচ্ছা মতো বিষয়গুলোকে ঠিক রেখে, মেইন বিষয়টা ঠিক রেখে তোমার ভাষা অনুযায়ী সুন্দর করে তুমি এটা লিখবা, ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পারছো। আসি আমরা ঘ নাম্বার উত্তরটাতে চলে আসি। ঘ নাম্বার উত্তরে উদ্দীপকের নির্দেশিত হ্যাজার্ড প্রতীক গুলোর মধ্যে ঝুঁকির তুলনামূলক মাত্রা বিশ্লেষণ করো। অর্থাৎ আমি এ বলেছি হলো তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন, ট্রিফয়েল। বি বলেছি হচ্ছে, বিটা কি? সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মাথায় কি আসছে আসলে বিটা কি, সিটা কি? আমি একটা বলেছি, দেখো তো, মনে করো তো, বি সম্বন্ধে তুমি জানো কিনা, সি সম্বন্ধে তুমি জানো কিনা। তাহলে আমি একটু টেকনিক্যালি তোমাকে সিটা বলে দিই, তারপর তুমি বিটা একটু চিন্তা করবা, তারপর আমি বিতে আসছি। সিটা কি? স্বাস্থ্য ঝুঁকি সাংকেতিক চিহ্ন, স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সাংকেতিক চিহ্ন, এবং এটা একটা হ্যাজার্ড সিম্বল। সাংকেতিক চিহ্নটাই মূলত আমরা হ্যাজার্ড সিম্বল বলছি। তাহলে এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, ঝুঁকি সম্ভবিত স্বাস্থ্য। এটা এই চিহ্ন থাকলে স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে এমন পদার্থ, যেমন ক্ষতিকারক গ্যাস, ক্ষতিকারক পদার্থ, হ্যাঁ, এগুলো স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। আর এইটা তাহলে কি? এইটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী। হ্যাঁ, অনেকে হয়তো ধরতে পারছো, অনেকে পারোনি, আমি বলে দিলাম। বিটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী সাংকেতিক চিহ্ন। মানে এইটা যখন থাকবে, তুমি বুঝতে পারবে এটা ক্ষত সৃষ্টি হতে পারে। আসো আমরা একটু ডিটেলস বিষয়গুলো চিন্তা করি। তার মানে একটা হলো ট্রিপয়েল, তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন। আরেকটা কি বলো? আরেকটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী এই সাংকেতিক চিহ্নটা। হয়তো ছবিতে আমার কাছে অতটা স্পষ্ট তোমাদের কাছে হয়নি। ধরো এটা টোটালি ব্ল্যাক আছে, এটা আছে, এটা বইতে তোমাদের ছবি দেওয়া আছে, দেখবা। আর এটা হলো স্বাস্থ্য ঝুঁকি। তা এই যে তিনটা এখানে বলা আছে উদ্দীপকের নির্দেশিত হ্যাজার্ড প্রতীক, তাহলে এগুলো সবগুলোই কি হ্যাজার্ড প্রতীক। এই প্রতীকগুলোর মধ্যে ঝুঁকির তুলনামূলক মাত্রা বিশ্লেষণ করো, মানে কোনটা অধিক ঝুঁকিপূর্ণ। আসলে ওইভাবে কথা বলা যাবে না, সবগুলো ঝুঁকিপূর্ণ। যেমন ধরো ট্রিপয়েল, এটা কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় রশ্মি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এটা আমাদের অবশ্যই এখান থেকে বর্জ্যগুলো সঠিকভাবে সাবধানতার সহিত সময় নিয়ে এগুলোর থেকে রিমুভ হতে হবে, অপসারণ করতে হবে। আসি এখানে ক্ষত সৃষ্টিকারী কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে, যেমন সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এই ধরনের পদার্থ যেগুলো আছে, এই পদার্থগুলো অবশ্যই বুঝতেই পারছো, এগুলো যদি শরীরে কখনো লাগে, এটা তো সালফিউরিক অ্যাসিড তো বটেই। এটা যদি ধরো একটু লঘু হয় তাও ঠিক আছে, তাও রক্ষা পাওয়া যাবে। এটা যদি গাঢ় হয় তাহলে তো অবস্থা খারাপ। এটা যদি ত্বকে লাগে, ত্বকটা তো ঝলসে যাবে এবং ত্বকের মাংসটা, গোস্ত উঠে যাবে। এবং এমন যদি হয়, এটা উত্তপ্ত যদি হয়, এটা হাড়ে যায় লাগবে, হাড়ও ক্ষত করে ফেলবে। তার মানে কত মারাত্মক। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো মারাত্মক। তারপর ক্ষার, ক্ষয়কারী ধর্ম আছে, ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার। তাহলে বুঝতে পারছো এই পদার্থগুলো আসলে ক্ষত সৃষ্টি করে। শরীরে যদি কোথাও লেগে যায় তাহলে কিন্তু বুঝতে পারবা যে এটা শরীরে ক্ষত সৃষ্টি করে ফেলবে। যেমন এরকম একটা অ্যাড ছিল বিটিভিতে, তোমার দেখবা, আমি তোমাদের এই প্রসঙ্গে কথা বলছি, যে অ্যাসিড ছুড়বেনতে মরবেন। কি করেছে? মেনুরে অ্যাসিড মারছে। এই যে প্রসঙ্গটা, তাহলে অ্যাসিড যখন ছড়ে, তাহলে অ্যাসিড ছুড়বেনতে মরবেন। তাহলে তুমি যদি অ্যাসিড ছোড়ো কাউকে, তাহলে তুমি অবশ্যই মারা যাবে, তোমার ফাঁসি হইতে পারে। তো
এই যে ব্যাপারটা, তার মানে কতটা ক্ষত সৃষ্টি করে, কতটা শরীরটাকে ঝলসা দিতে পারে প্রতি অল্প সময়ের মধ্যে। তার মানে তুমি বুঝতে পারবা যে এই পদার্থগুলো যখন তুমি ব্যবহার করো, ল্যাবরেটরিতে ব্যবহার করবো, এবং ল্যাবরেটরিতে যখন তুমি কোনো কাজ করতে যাবে, তুমি স্বাভাবিকভাবে ব্যবহার করবে, তাহলে অবশ্যই তোমাকে অনেক যথেষ্ট সাবধানতার সহিত তোমাকে ব্যবহার করতে হবে। এবং এই পদার্থগুলো যে পাত্রে থাকবে, সে পাত্রটাও সুরক্ষিত পাত্র হবে। তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডটা তুমি একটা কোনো প্লাস্টিকের জারে রেখে দাও, তাহলে দেখবা যে এইটা কিন্তু গলে যাচ্ছে, এটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এক সময় দেখবে জমে যাবে, নষ্ট হয়ে যাবে। তার মানে এগুলোকে যথাযথ পাত্রে বোতলজাত করতে হবে, এগুলো ভালো করে রাখতে হবে, এমন পাত্রে, নিশ্চিত পাত্রে রাখতে হবে যেটা ক্ষয়প্রাপ্ত সহজে হবে না, এমন পাত্রে এই পদার্থগুলো রাখতে হবে, সংরক্ষণ করতে হবে। তার মানে এই পদার্থগুলো আমাদের জন্য খুবই ক্ষতি নিয়ে আসতে পারে যদি আমরা অসাবধানতাবশত এগুলোকে ব্যবহার করতে থাকি। তাহলে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, এবং এটা ক্ষতির কারণ, তাহলে এটাও অনেক ক্ষতির কারণ, এটাও সাবধানতার সহিত ব্যবহার করতে হবে, না হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আসল আমরা আসি হচ্ছে সি, সাংকেতিক চিহ্ন স্বাস্থ্য ঝুঁকি। এটা ওভারঅল এই তিনটা ওখানেও আছে, কিছু ক্ষতিকারক গ্যাস পদার্থ যেগুলো কিন্তু আমাদের জন্য খুব ক্ষতি সাধন করতে পারে। তাহলে এই সাংকেতিক চিহ্ন যেখানে থাকবে, যে পদার্থের গায়ে বা যে বোতলে বা যেখানে থাকবে, সেটা আমরা অবশ্যই এড়িয়ে চলবো এবং বুঝতে পারবো যে এটা আমার জন্য ক্ষতিকারক কারণ হবে, এই জন্য এটা আমাকে সাবধানতার সহিত ব্যবহার করতে হবে। তার মানে বুঝতে পারলাম এই চিহ্ন থাকলে আমি বুঝবো এখানে তেজস্ক্রিয় রশ্মির চিহ্ন, এখানে তেজস্ক্রিয় পদার্থ আছে, এখান থেকে রশ্মি নির্গত হতে পারে, এটা আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এইটা কি হলো, বি, তাহলে এটা হলো ক্ষত সৃষ্টি করতে পারে, সাবধানতার সহিত করতে হবে, এটা স্বাস্থ্য ঝুঁকি আছে। অর্থাৎ তিনটাই কিন্তু, তিনটাই হ্যাজের প্রতীকের মধ্যে ঝুঁকির তুলনামূলক তিনটাই কিন্তু ঝুঁকিপূর্ণ সাংকেতিক চিহ্ন, ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থ আছে। এই সাংকেতিক চিহ্নতে যে পদার্থগুলো থাকবে অবশ্যই অধিক ঝুঁকিপূর্ণ, এবং কোনোটাই কিন্তু কম নয়, এটাও কম নয়, এটাও কম নয়, এটাও কম নয়, সবগুলোই মোটামুটি কি, সবগুলোই অনেকটাই কি বলবো ঝুঁকিপূর্ণ পদার্থ। তার মানে আমরা এখানে এই অ্যান্সারটা সুন্দর করে লিখতে পারবো এই তিনটার বর্ণনা দিয়ে, এবং এখানে তুমি সতর্কতাও লিখতে পারতেছো। মোটামুটি এর যে এই প্রত্যেকটা সাংকেতিক চিহ্ন বা হ্যাজার্ড সিম্বল এবং রীতিগুলো সুন্দর করে তুমি নিজের ভাষায় থিমটাকে ঠিক রেখে বই এবং আমার কথাগুলো মিলিয়ে তুমি সুন্দর করে লিখতে পারবা। অর্থাৎ আমরা আজকে দীর্ঘ সময়ে যে সৃজনশীলতা নিয়ে আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সৃজনশীল মানে যে ভয় এমনটা নয়, ভয়কে জয় করতে শিখতে হবে বাবা। আর তোমরা কখনোই ভাববা না যে আমি আসলে পারবো না, আমার দ্বারা হবে না। আমি কিছু কথা তোমাদের আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, নেক্সট ক্লাসে নিয়ে আসবো, যে নিজেকে সফল হওয়ার জন্য তুমি একাই যথেষ্ট। তুমি যদি সফল হতে চাও, তোমার একান্ত প্রচেষ্টাই যথেষ্ট। তুমি যখন বাহিরে পা বাড়বে, অনেক বাধা আসবে, কিন্তু এই বাধা ডিঙ্গিয়ে যে সফলতার চরম শিখরে উঠবে, তখনই তুমি সাকসেস হতে পারবে। তুমি এখান থেকে স্যাটিসফাই হতে পারবে, সফলতা অর্জন করতে পারবে, অ্যাচিভমেন্ট নিতে পারবে। অর্থাৎ আমি বলতে চাই, তোমরা কখনোই মন খারাপ করবে না, কখনোই তোমরা মানে টেনশনে পড়বে না যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই ধরনের কথা কখনোই তোমরা বলবে না। তোমরা তোমার নিজেদের পড়াগুলোকে নিয়ে কাজ করো এবং নিজেরা চিন্তা নিয়ে নিজের মেধাটাকে খাটাও, ইনশাআল্লাহ দেখবা তোমার মাথা থেকে অনেক সুন্দর সুন্দর আইডিয়া বের হয়ে যাচ্ছে, যা অনেকের কাছে নাই। এটা ইউনিক আইডিয়া হবে, বুঝতে পারতেছো? তাহলে আজকের এই সৃজনশীলটা আমি ধারাবাহিক যে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং এই আলোচনা যদি সুন্দরভাবে বুঝতে পারো, এটা আজকের এই সিরিজ আলোচনার প্রথম আলোচনা, এবং আমরা ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের উপরে আমরা এইভাবে আলোচনাগুলো চালিয়ে যাব। তোমরা নিশ্চয়ই নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবে, এবং আমরা আসছি পরের চ্যাপ্টার, দ্বিতীয় নবম দশম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে হাজির হবো তোমাদের সামনে। তত সময় তোমরা নিশ্চয়ই ভালো থাকো, এবং আজকের এই আলোচনা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে নিশ্চয়ই, এবং লাগলে তোমরা অবশ্যই আমার এই মেজান্স কেমিস্ট্রি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা এবং বেল আইকনটা ওপেন করে দিবা, যাতে তোমার কাছে সবার আগে তোমার এই ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। এবং এই আশায়, এই প্রত্যাশায় সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে আগামী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।